বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের প্রধান উপদেষ্টা আগামীকাল বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। মার্কিন পণ্যে আরোপিত শুল্ক পর্যালোচনা করবে সরকার। রাজধানী বনশ্রীতে নারী সাংবাদিক নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত সহ ৩ জন র্যাবের হাতে আটক, থানায় হস্তান্তর। এবং ঈদে আকাশপথে যাত্রী কমেছে ২৫%, বলছে বিমান সংশ্লিষ্টরা। ভিসা জটিলতায় ভাটা পড়েছে বিদেশ যাত্রাতে। ঈদ মোবারক, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ব্যাংকক পৌঁছান তিনি। এর আগে সকাল ৮টা৫৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্মেলনের সাইডলাইনে আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনুস। সব আমদানি পণ্যের ওপর 10% বাড়তি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বাইরে চীন সহ বৃহত্তম বাণিজ্য অংশীদার কয়েকটি দেশের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তার এই ঘোষণা অনুযায়ী বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে, যেখানে এতদিন গড়ে 15% করে শুল্ক ছিল। বাংলাদেশ ছাড়াও বর্ধিত শুল্কের কবলে পড়েছে আরও বহু দেশ। শুল্কের হার বাড়িয়ে ভারতের ওপর 26%, পাকিস্তানের ওপর 29%, চীনের ওপর 34% নির্ধারণ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর আরোপ হয়েছে 20% শুল্ক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ড দ্রুততম সময়ে শুল্ক হার যৌক্তিক করার বিভিন্ন বিকল্প খুঁজে বের করবে, যা এই বিষয়টি সমাধান অত্যন্ত জরুরি। সকালে নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করে আসছে। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চলমান আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করছেন শফিকুল আলম। দর্শক, যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপের বাংলাদেশে এর কী প্রভাব পড়বে সে বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। মোহাম্মদ হাতেম, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মোহাম্মদ হাতেম, আপনি এরই মধ্যে জেনেছেন যে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কিন্তু শুল্ক আরোপের যে বিষয়টি এটি গ্রহণ করেছেন। তো আপনার কাছে জানতে চাইব, যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক বসানোর ফলে বাংলাদেশের যেই পণ্যগুলো আছে তে পণ্যের উপর, বিশেষ করে বৃহৎ রপ্তানি পণ্য যেমন পোশাক শিল্পে কি ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? প্রথমেই বলবো যে এইটা আমাদের উপর একটা হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতোই অবস্থা হয়েছে, এবং এই নতুন করে এই শুল্ক কর আরোপের কারণে অবশ্যই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পোশাক শিল্প। আবার যদি অন্যভাবে বিষয়টাকে দেখি, এই ধরনের একটা সিচুয়েশনে বাংলাদেশ বড় ধরনের একটা অ্যাডভান্টেজ নেওয়ারও একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিভাবে অ্যাডভান্টেজটা নিবে? প্রথমত, সরকার যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝাতে সক্ষম হয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের যে আমদানি বাংলাদেশে হয় এটা $2 বিলিয়ন মতো আমরা টোটাল আমদানি করি। সেখানে মেজর অংশটা হচ্ছে কপার সালফেট বা এই জাতীয় একটা ধাতব পদার্থ। দ্বিতীয় সর্বোচ্চ এটা প্রায় 6 বিলিয়ন বা 5.5 থেকে 6 বিলিয়নের মতো। আর দ্বিতীয়ত হচ্ছে 3.5 বিলিয়নের মতো সয়াবিন,
হঠাৎ ডিস্টার্ব। দ্বিতীয়ত হলো সয়াবিন আমদানি হয় 3.5 বিলিয়নের মতো, এরপরে যেটা 2 বিলিয়নের মতো হয় আপনার কটন ইম্পোর্ট। এই তিনটা আইটেমই কিন্তু বাংলাদেশে ডিউটি ফ্রি অ্যাক্সেস, জিরো ডিউটি, একেবারেই জিরো ডিউটি। তো এইটা যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝাইতে সক্ষম হই, তোমার মেজর আইটেমগুলো আমরা ডিউটি ফ্রি ঢুকে বাংলাদেশে, সুতরাং আমাদেরকে এখানে তোমার কোনো মানে আমাদের সাথে তোমাদের ট্রেড ইমব্যালেন্স যদিও অনেক বড়, কারণ আমাদের রপ্তানি প্রায় 10 বিলিয়নের উপরে। তো তারপরও আমাদের মেজর এক্সপোর্ট যেটা, সেটা কিন্তু 52% ডিউটিতে এখন ঢুকতে হবে। এইগুলি নিয়ে যদি আমরা তাদের সাথে একটা নেগোসিয়েশনে যেতে পারি, তাহলে এটা একটা অ্যাডভান্টেজ কিন্তু আমরা এখানে পেতে পারি। প্রয়োজনে যদি এটা প্রথম অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে যে যেই সমস্ত আইটেমের উপরে বড় ধরনের ডিউটির কারণে এভারেজ ডিউটিটা 74% হয়েছে, আমরা সেই জায়গাগুলিতে যদি আমরা নেগোশিয়েট করতে পারি, কমিয়ে দিতে পারি, এতে দেশের কোনো ক্ষতি না করে, এবং বিদেশের সাথে যদি আমরা এই 74 থেকে এটাকে নামিয়ে আনতে পারি, তাহলে কিন্তু সেখানেও একটা অ্যাডভান্টেজ হতে পারে। তৃতীয়ত যেটা আমরা এর বাইরে যেটা আমরা করতে পারি, আমেরিকার সরকারের সাথে আমরা একটা নেগোসিয়েশনে যেতে পারি। তাদের কটন, ইউএস কটনের সবচেয়ে বড় ইম্পোর্টার বা ইউজার হচ্ছে বাংলাদেশ। আমরা যদি তাদেরকে বোঝাতে সক্ষম হই, তোমার দেশের র মেটেরিয়ালস মানে কটন দ্বারা উৎপাদিত পণ্য ইউএসএ তে রপ্তানির ক্ষেত্রে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস চাই, সেখানে যদি আমরা একটা বাইলেটারাল প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করতে পারি, তাহলে সেখানেও কিন্তু আমরা। যে মোহাম্মদ হাতেম, আমি আরেকটা বিষয় একটু জানতে চাই, যেহেতু পোশাক শিল্প নিয়ে আসলে আমরা বেশি উদ্বিগ্ন থাকি, তো দেখা গেছে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু খুব কম শুল্কেই কিন্তু মানে আমেরিকা যারা আছে তারা পণ্য নিতে পারবেন। তো সেক্ষেত্রে বাংলাদেশের থেকে পণ্য নিলে তাদের তো শুল্ক বেশি হবে, ট্যাক্স বেশি হবে, তারা কি এখন অন্যদিকে চলে যাবে না? যে আমাদের থেকে যেহেতু তাদের বেশি নিতে হবে, অন্য জায়গায় তারা কমে পাবে, সেক্ষেত্রে কি পোশাক শিল্পের অসুবিধা হবে কিনা অর্ডার পেতে? মোহাম্মদ হাতেম, জি, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? শুনতে পাচ্ছি। আমি যেটা বলছিলাম যে আমরা যেটা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে এই নেগোসিয়েশন গুলি আমরা খুব সহজে করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সুতরাং আমাদেরকে আর বিলম্ব না করে এই জায়গাগুলিতে আমাদের নজর দেওয়া দরকার, এবং আমরা এই ট্রেড নেগোসিয়েশনে যদি যেতে পারি, বাংলাদেশের পোশাক শিল্প রপ্তানি সেখানে ভালো একটা অবস্থান। মোহাম্মদ হাতেম, আমি ছোট একটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি, হয়তো আমরা সংযোগের কারণে হয়তো আপনি শুনতে পারেননি। সেটি হলো যে আমাদের যেই ট্যাক্সের যে পরিমাণ এবং অন্যান্য দেশের সাথে যে ট্যাক্সের পরিমাণ ইউএস এর, সেক্ষেত্রে যদি কম হয়, পোশাক শিল্পের কথা আমি বলছি, সেক্ষেত্রে আমাদের থেকে তারা কেন বেশি মানে ট্যাক্স দিয়ে কেন তারা পণ্য নেবে? তারা তো অন্য জায়গায় কম ট্যাক্সেই পণ্য নেবে। তো সেক্ষেত্রে আমাদের পোশাক শিল্পের যে অর্ডার পেতে কি সমস্যা হবে কিনা গার্মেন্টসগুলোতে? না, এই বর্তমান যে ট্যারিফ স্ট্রাকচারটা হয়েছে, তাতে বাংলাদেশ পোশাক শিল্প অবশ্যই বিশাল ক্ষতিগ্রস্ত হবে, বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমি বলছি এগুলিকে নেগোসিয়েশন করে কোন একটা পর্যায়ে আনা কিন্তু সম্ভব, আর আনতে পারলেই সেখানে বাংলাদেশ কিন্তু অ্যাডভান্টেজটা পাবে। সেই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য এখনই সরকারকে ট্রাম্প প্রশাসনের সাথে নেগোসিয়েশনে যেতে হবে। এবং পাশাপাশি আমাদের যে আমরা ভিয়েতনামের কথা জানি, তারা কিন্তু আমাদের খুব একটা প্রতিদ্বন্দ্বী গার্মেন্টস সেক্টরে। তো তাদের কিন্তু ট্যাক্সের যে পরিমাণ, তাদেরও কিন্তু প্রায় 74% বেড়েছে, এবং যেটাকে বলা হয় না আর কি 90% আর কি ট্যাক্স, এবং সেটা রেসিপ্রোকাল ট্যাক্স কিন্তু অর্ধেক হয়েছে। ভিয়েতনামের বেড়েছে 46%, আগের আছে 5.5, সব মিলে তাদের 50.5, আর আমাদের আগে আছে 15.5, এখন হয়েছে 37, 52.5, টোটাল কি 52.5 পড়বে। চায়নার পড়বে আগের, এখন 34, আগের 16.5, 50.5। ইন্ডিয়ার পড়বে আগের 6.5, বর্তমান 26, 32.5। তো সেক্ষেত্রে এগিয়ে থাকবে, সেক্ষেত্রে তো অন্যান্য দেশগুলো এগিয়ে থাকবে বাংলাদেশের থেকে। হ্যাঁ, বাংলাদেশের চেয়ে তারা অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে বর্তমানে। কিন্তু আমি বলছি যদি আমরা ওই লাইনে যদি আমরা নেগোসিয়েশনটা করতে পারি, তাহলে এই পজিশনেও আমরা একটা অ্যাডভান্টেজ কিন্তু নেওয়ার সুযোগ কিন্তু আমাদের রয়েছে। জি, আমরা আশা করি যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার মাধ্যমে হয়তো একটি নেগোসিয়েশন হবে এবং এতে বাংলাদেশ উপকৃত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম যুক্ত হয়েছিলেন। তার কাছ থেকে আমরা যুক্তরাষ্ট্রের যে নতুন আরোপিত যে ট্যাক্স, সেই বিষয়ে কথা বলছিলাম। চলে যাচ্ছি পরবর্তী খবরে।
রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে ধর্ষণের হুমকি ও শ্লীলতাহানির ঘটনায় প্রধান অভিযুক্ত সহ ৩ তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব ৩-এর সদস্যরা। সকালে র্যাব ৩-এর স্টাফ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ৩ জন হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাসিন্দা মিজানুর রহমান খানের ছেলে শোয়েব রহমান জিশান, বরিশাল সদর উপজেলার বাসিন্দা সাখত হোসেনের ছেলে রাইসুল ইসলাম ও একই উপজেলার বাসিন্দা নুরুল আমিনের ছেলে কাউসার হোসেন। র্যাব জানিয়েছে, বুধবার রাতে রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ভুক্তভোগী। বিষয়টি র্যাব ৩-এর নজরে এলে তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু হয়। আইনগত ব্যবস্থা নিতে ৩ জনকেই রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। আকাশপথে এবার ঈদ যাত্রায় গত বছরের তুলনায় যাত্রীর চাপ প্রায় 25% কম ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিমান কর্তৃপক্ষ বলছে, আগের বছরগুলোতে ঈদে বিদেশগামী যাত্রীর সংখ্যা ব্যাপক থাকলেও এবার তাতে ভাটা পড়েছে। এছাড়া পর্যটনের জন্য আকর্ষণীয় দেশগুলোতে ভিসা জটিলতা থাকায় চাপ নেই টিকিটে। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে বিস্তারিত। ঈদযাত্রায় স্বস্তি পেতে অনেকেই বেছে নেন আকাশপথ। এতে একদিকে যেমন সময় বাঁচছে, অন্যদিকে তেমনি কমে যায় ভোগান্তি। কয়েক বছর ধরেই ঈদযাত্রায় চাপ থাকে আকাশপথে, তবে এবছরের চিত্র ভিন্ন। এয়ারলাইন সংশ্লিষ্টরা বলছেন, এবার ঈদের আগে লম্বা সময় ধরে ছুটির সুযোগ থাকায় আকাশপথে চাপ কম। ওই ঈদের একদিন আগে বা 2 দিন আগে বা 3 দিন আগে সব একসাথে যাওয়া বিশাল চাপ, ওই জিনিসটা ছিল না। লোকজন 25-26 তারিখ থেকে ঢাকা ছাড়া শুরু করেছে। বাট ওই ঈদের যেটা মূল চাপ হয় আকাশপথে, সেটা হচ্ছে আপনার সৈয়দপুর আর কিছুটা রাজশাহী, কিছুটা যশোর, এই 2টা রুটে। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, পর্যটনের জন্য বাংলাদেশিদের প্রথম পছন্দের দেশগুলোতে রয়েছে ভিসা জটিলতা। এর প্রভাব পড়েছে বিমান টিকিটের উপর। বাংলাদেশি প্যাসেঞ্জাররা ঈদ উপলক্ষে যেসব ডেস্টিনেশনগুলোতে ট্রাভেল করে, লাইক দুবাইয়ের কথা বলি, কিংবা ইন্ডিয়ার বিভিন্ন গন্তব্য, সেখানে ব্যাংকক কিংবা মালয়েশিয়াতে, প্রত্যেকটা জায়গায় আসলে আমরা ভিসা সংক্রান্ত যে জটিলতাগুলো আছে সেইখানে আসলে আমি বলবো যে তারই একটা প্রভাব পড়েছে আকাশপথে এবারে ঈদ যাত্রায়। সেখানে ইন্ডিয়াতে আমরা যেখানে 32টা ফ্লাইট অপারেট করি উইকলি, সেখানে আমরা মাত্র 5 থেকে 6টা ফ্লাইট অপারেট করেছি আমরা। এদিকে ট্যুর অপারেটর সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আটাপ দাবি করছে, এবারে ঈদযাত্রায় আকাশপথে সিন্ডিকেটের সৃষ্টি হয়নি। টিকেটের যে বিষয়টা, টিকেটেও এবার কোনো ঝামেলা ছিল না, যেহেতু বাড়তি কোনো ফ্লাইট অপারেট করতে হয়নি। খুবই সুন্দরভাবে, নিয়মতান্ত্রিকভাবে মানুষ টিকিট ক্রয় করতে পেরেছে। অভ্যন্তরীণ রুটের প্রতিযোগিতা কম জানিয়ে আটাপ সভাপতি বলেন, এয়ারলাইন্স যখন বাড়বে তখনই টিকিটের দাম কমে আসবে। প্রতি বছরই অভ্যন্তরীণ রুটে আমাদের যাত্রী চলাচল বাড়ছে, এটা বাড়তেই থাকবে। এয়ারলাইন্সের সংখ্যা আমাদের বাড়াতে হবে, বিশেষ করে অভ্যন্তরীণ রুটে আমাদের কম্পিটিশন খুবই কম। যত বেশি কম্পিটিশন হবে, যাত্রীরা তত বেশি কম ভাড়ায় টিকিটগুলো পাবেন। এক্ষেত্রে কম্পিটিশন বাড়ানোর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। নতুন নতুন এয়ারলাইন্সকে উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা ব্যবসা করার জন্য আগ্রহী হয়। অভ্যন্তরীণ রুটে আরও বেশি এয়ারলাইন্স পরিচালনার জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আটাপ সভাপতি। সর্বোপরি আমাদের যাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য দেশের অভ্যন্তরীণ রুটে আরও বেশি এয়ারলাইন্স পরিচালনা করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল 11টায় এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় পৌঁছালে ট্রেনের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা 1:45 দিকে আগুন লাগা বগিটি উদ্ধার করা হলে 2 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। খুলনা ডুমুরিয়া উপজেলা সদরের খান মার্কেটের টিনের চালের ওপর থেকে মহিতুল ইসলাম খান নামের এক যুবকের মরদেহ
উদ্ধার করেছে পুলিশ। ডুমুরিয়া উপজেলা সদরের ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ রানা জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে খান মার্কেটের চালের ওপর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবক উপজেলার গোল্লা গ্রামের আব্দুর রহিম খানের ছেলে মোহাম্মদ মহিতুল ইসলাম। তাদের মালিকানায় ওই মার্কেটে একটি চায়ের দোকান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। ঈদের ছুটিতে গাজীপুরের শ্রীপুরে গাজীপুর সাফারি পার্কে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। সাফারি পার্কের প্রধান ফটকের বাইরে হাজার হাজার দর্শনার্থী টিকিট কাউন্টারের পাশে টিকিট পাওয়ার অপেক্ষায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। আর দর্শনার্থীদের ঘিরে পার্কের প্রবেশ মুখে বাহিরেও খালি জায়গায় বসানো হয় বিভিন্ন ধরনের পণ্যের দোকান। দর্শনার্থীরা দেখছেন ম্যাকাও, টিয়া, ঘুঘু সহ বিভিন্ন বিদেশি পাখি। কেউ কেউ আবার ম্যাকাও পাখির সঙ্গে সেলফি নিচ্ছেন। মাঝে মধ্যে কয়েকটি ম্যাকাও পাখি উড়ে এসে দর্শনার্থীদের গায়েও বসছে। বিকেলে পার্কের ভেতরে দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের প্রধান উপদেষ্টা। সাইডলাইনে আগামীকাল বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। মার্কিন পণ্যে আরোপিত শুল্ক পর্যালোচনা করছে সরকার, জানালেন প্রেস সচিব। রাজধানী বনশ্রীতে নারী সাংবাদিক নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব, রামপুরা থানায় হস্তান্তর। এবং ঈদে আকাশপথে যাত্রী কমেছে 25%, বলছে বিমান সংশ্লিষ্টরা। ভিসা জটিলতায় ভাটা পড়েছে বিদেশ যাত্রাতে। দর্শক, এই ছিল আমরা এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।